আসসালামু আলাইকুম। আজকে আমরা অপারেটিং সিস্টেমের যেই সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমগুলো আছে তার মধ্যে হচ্ছে এই এফসিএফএস, যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এই অ্যালগরিদমটা হচ্ছে আমরা আজকে দেখব। এবং এটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে কোশ্চেনে। একটা হচ্ছে যে উইথ অ্যারাইভাল টাইম থাকে, মানে দেওয়া থাকে, আর একটা হচ্ছে উইদাউট অ্যারাইভাল টাইম। আমরা হচ্ছে দুইটাই দেখব। প্রথমে হচ্ছে আমরা এফসিএফএস উইথ অ্যারাইভাল টাইমটা দেখব। ওকে, তাহলে শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এফসিএফএস। এফসিএফএস কি? এফসিএফএস হচ্ছে এই যে ফার্স্ট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আচ্ছা, এটা মানে কি? অর্থাৎ এটা মানে হচ্ছে যে যেই প্রসেস, খেয়াল করো, যে যেই প্রসেসটা আগে অ্যারাইভ করবে, ঠিক আছে, যেই প্রসেসটা আগে অ্যারাইভ করবে, এইটুক জানলেই হবে। হ্যাঁ, যে প্রসেসটা আগে অ্যারাইভ করবে সেটা এক্সিকিউট হবে, ঠিক আছে, সেটাই এক্সিকিউট হবে, এক্সিকিউট হবে এক্সিকিউট হবে এটাই হচ্ছে আমাদের মেইন যে বেসিকটা, ঠিক আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে কি, যে যেই প্রসেসটা হচ্ছে আগে অ্যারাইভ করবে সেটাই হচ্ছে এক্সিকিউট হবে। ওকে, তো আমাদের হচ্ছে আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট নিয়ে নিছি যে দ্য ফলোয়িং থ্রি প্রসেস। ওকে, এখানে আসলে থ্রি হবে না, এখানে ফাইভ হবে একটু। আচ্ছা থাক, বুঝে নিও। এই যে এখানে আমি ইয়াটা দিয়ে দিচ্ছি যে পাঁচটা প্রসেস। ওকে, ফাইভ প্রসেসেস হ্যাভ দেয়ার অ্যারাইভাল টাইম এবং বার্স্ট টাইম তোমার দেওয়া থাকবে। যেহেতু আমরা হচ্ছে এফসিএফএস উইথ অ্যারাইভাল টাইমটা আগে হচ্ছে সলভ করবো, তারপরে উইদাউট অ্যারাইভাল টাইমের কোডিংটা দেখবো। তো হচ্ছে কী কী দেওয়া থাকবে, যে প্রসেস দেওয়া থাকবে, যে প্রসেসগুলো দেওয়া থাকবে, অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে এবং কি আমাদের বার্স্ট টাইম দেওয়া থাকবে। এবং এই যে এখানে আমি যে আমি হচ্ছে এখানে ভিডিওতে হচ্ছে শর্ট ফর্মগুলো ইউজ করব। এবং এদের ফুল মিনিং কি আমরা সবাই জানি। এটি হচ্ছে অ্যারাইভাল টাইম, বিটি হচ্ছে বার্স্ট টাইম, সিটি হচ্ছে কমপ্লিশন টাইম, টিএটি হচ্ছে কি টার্ন অ্যারাউন্ড টাইম, এবং ডাব্লিউটি হচ্ছে ওয়েটিং টাইম। আমরা হচ্ছে শর্ট ফর্মগুলো ইউজ করবো যাতে আমাদের সময় কম লাগে। ওকে, তো এটা হচ্ছে একটা নন প্রিমিটিভ শিডিউলিং অ্যালগোরিদম। এবং এখানে হচ্ছে আমাদেরকে বের করতে হবে গ্র্যান্ড চার্ট, এবং আমাদের কমপ্লিশন টাইমটাও বের করতে হবে, টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে, ওয়েটিং টাইম বের করতে হবে, এবং অ্যাভারেজ টিএটি এবং টিএটি অর্থাৎ অ্যাভারেজ যে টার্ন অ্যারাউন্ড টাইম এবং অ্যাভারেজ ওয়েটিং টাইম আমাদেরকে বের করতে হবে। তো এই সবগুলো হচ্ছে আমরা কোডিংয়ের মাধ্যমে বের করব। আচ্ছা, এফসিএফএস হচ্ছে আমাদের দুইটা সূত্র খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের হচ্ছে এফসিএফএস এর দুইটা সূত্র খুব ইম্পর্টেন্ট। সেটা কি? একটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের একটা সূত্র আছে, এবং ওয়েটিং টাইমের হচ্ছে একটা সূত্র আছে, ঠিক আছে। এই দুটা যদি আমরা লিখি, এই দুটা সূত্র হচ্ছে মেইন। ওকে, এফসিএফএস হচ্ছে, দেখো এই দুটা সূত্রই হচ্ছে মেইন। এই যে এই দুটা সূত্র আমি লিখে রাখছি, এই দুটা সূত্রই হচ্ছে মেইন। এই দুটা সূত্র যদি তুমি মানে জানো, তাইলে বুঝবা যে আসলে আমাদের কী কী বের করতে হবে। ওকে, তো আমি কি লিখতেছি? আচ্ছা, আমি শর্ট ফর্মগুলো ইউজ করতেছি। টার্ন অ্যারাউন্ড টাইম, এই যে সূত্রটা কি, টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে কমপ্লিশন টাইম মাইনাস হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম। এই হচ্ছে একটা সূত্র। আরেকটা হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম হচ্ছে ইকুয়াল টু হচ্ছে এই টিএটি মাইনাস হচ্ছে তোমার হচ্ছে এই যে বার্স্ট টাইম। অর্থাৎ এই দুইটা সূত্রের উপরে হচ্ছে আমাদের এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে এফসিএফএস যে অ্যালগরিদমটা, সেটা আসলে নির্ভর করছে। ওকে, তাহলে দেখো আমাদের আসলে বের করতে হবে কি। তাহলে দেখো এখানে আমাদের এই যে ইনপুটে আমরা কি কি দিব, অ্যারাইভাল টাইম দিব। ইনপুটে আমরা কি কি দিব? দেখো ইনপুটে আমরা হচ্ছে অ্যারাইভাল টাইম তো দেওয়াই আছে, এবং ইনপুটের বার্স্ট টাইমটাও কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি টিএটি বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের সিটি অর্থাৎ কমপ্লিশন টাইম বের করতে হবে। আবার ওয়েটিং টাইম বের করার জন্য হচ্ছে আমাদের এই টিএটি বের করতে হবে, তাই না? তার মানে আলটিমেট আমাদের কি কি বের করতে হবে? দেখো আমরা যদি এইটুক হচ্ছে ইনপুট দেই, তাহলে হচ্ছে আমাদের যে আউটপুটটা কীরকম হবে। আউটপুটে কি শুধু এই এটিবিটি থাকলে হবে না, আউটপুটে থাকতে হবে দেখো কমপ্লিশন টাইম থাকতে হবে, এবং তারপরে থাকতে হবে এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, এবং তারপরে থাকতে হবে ওয়েটিং টাইম, ঠিক আছে। এবং দেখো যখন আমরা এই যে এখানে প্রত্যেকটা ভ্যালু আমরা পেয়ে যাব। এখানে কেন আমি সিটি আগে দিছি? কারণ দেখো এই টার্ন অ্যারাউন্ড টাইম যখন আমরা বের করতে যাব, তখন কিন্তু আমাদের এই সিটি লাগবে। এই সিটি থেকে আমি হচ্ছে এই যে এটি বিয়োগ করে দেবো। বিয়োগ করলে হচ্ছে আমার এখানে সিটির প্রত্যেকটা ভ্যালু এসে পড়বে, ঠিক আছে। আর এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, তারপর টার্ন অ্যারাউন্ড টাইম কীভাবে বের করবো? এই যে যেই ওয়েটিং, আচ্ছা কমপ্লিশন টাইম তো হচ্ছে আমরা বের করবো গ্র্যান্ড চার্ট থেকে, ঠিক আছে। তারপরে টিএটি কীভাবে বের করবো? এই যে কমপ্লিশন টাইম থেকে আমি অ্যারাইভাল টাইম বের করে বাদ দিয়ে দিলেই হচ্ছে আমার কি এই টিএটি বের হয়ে যাবে। এবং এই টার্ন অ্যারাউন্ড টাইম থেকে আমি যদি এই যে বার্স্ট টাইমটা বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে আমি এই ওয়েটিং টাইমগুলো পেয়ে যাবো। তাহলে এই হচ্ছে আমাদের মানে প্রবলেমটা আমরা হচ্ছে বোঝার চেষ্টা করছি। ওকে, এখন হচ্ছে সরাসরি আমি কোডিংয়ে যাব। আচ্ছা, তারপরে এভারেজ ওয়েটিং টাইম কীভাবে বের করবো? ধরো যে এখানে যদি সিটি থাকে, এখানে হচ্ছে মনে করো টিএটি আছে, ঠিক আছে। এখানে আছে হচ্ছে ওয়েটিং টাইম। এই যে দেখো এখানে যে এই যে ভ্যালুগুলো আসবে, টিএটির যে ভ্যালুগুলো, এখানে যে ডাব্লিউটি অর্থাৎ ওয়েটিং টাইমের যে ভ্যালুগুলো আসবে,
এই সবগুলোকে যদি আমি যোগ করে দিই, সবগুলোকে যোগ করে আমি যে সামটা পাবো, ঠিক আছে, বা যে টোটাল যেই অর্থাৎ টোটাল যেই এই টিএটিটা পাবো এবং এদিক থেকে যোগ করে যে টোটাল ডাব্লিউটিটা পাবো, এদেরকে যদি আমি নাম্বার অফ প্রসেস অর্থাৎ যতগুলো প্রসেস আছে এটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলেই তো হচ্ছে আমি অ্যাভারেজ এই এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, এই যে এই সবগুলোকে যোগ করে এই যতগুলো প্রসেস আছে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম পাবো, এবং যতগুলো হচ্ছে আমার ওয়েটিং টাইম আছে এই সবগুলোকে যোগ করে এই যে টোটাল নাম্বার অফ যে প্রসেস আছে এটা দিয়ে ভাগ করে দিলেই তো আমি অ্যাভারেজ ওয়েটিং টাইমটাও পেয়ে যাবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই জিনিসটা বুঝলাম। এখন হচ্ছে সরাসরি অ্যালগোরিদমে যাব, কিভাবে সলভ করতে হবে। ওকে, আমরা যেহেতু দেখতে পারতেছি যে আমাদের হচ্ছে প্রায় কয়টা, দেখো এই যে প্রসেস, তারপরে আছে কি এই যে কি এখানে আছে হচ্ছে অ্যারাইভাল টাইম, তারপরে হচ্ছে কি বার্স্ট টাইম, তারপরে দেখো কি আছে বার্স্ট টাইম আছে, তারপরে এখান থেকে আবার আমাদেরকে বের করতে হবে, যেহেতু টার্ন অ্যারাউন্ড টাইম লাগবে আমাদের, কমপ্লিশন টাইম লাগবে, কমপ্লিশন টাইমের পরে আমরা হচ্ছে টিএটি বের করবো, টার্ন অ্যারাউন্ড টাইম বের করবো, তারপরে হচ্ছে আমাদের আবার বের করতে হবে কি ওয়েটিং টাইম। তো এই যে এতগুলো আমাদের প্রপার্টি বা এতগুলো যে আমাদের উপাদান আছে, এই সবগুলাকে নিয়ে আমি হচ্ছে একটা স্ট্রাক্ট তৈরি করে ফেলবো। ঠিক আছে, আবার হচ্ছে যে স্ট্রাক্টের কনসেপ্ট, অর্থাৎ অনেকগুলো ডাটা টাইপ নিয়ে আমি নিজস্ব একটা ডাটা টাইপ তৈরি করব। স্ট্রাক্টের নাম আমি দিব হচ্ছে প্রসেস। খেয়াল করো, এই স্ট্রাক্টের নাম আমি দিব প্রসেস, এবং এখানে হচ্ছে আমি এই সবগুলাকে নিয়ে হচ্ছে আমি একটা স্ট্রাক্ট তৈরি করে ফেলব। আচ্ছা, স্ট্রাক্ট তৈরি করার পরে দেখো আমাদেরকে হচ্ছে স্ট্রাক্ট তো আমি নিয়ে নিলাম, এখন হচ্ছে দেখো আমাদের হচ্ছে নাম্বার অফ প্রসেসটাকেও কিন্তু ইনপুট নিতে হবে। দেখো আমাদের কিন্তু নাম্বার অফ প্রসেস যে আছে এটাকেও আমাদেরকে ইনপুট নিয়ে নিতে হবে, অর্থাৎ আমরা একটা এন ইনপুট নিব, অর্থাৎ কতগুলো প্রসেস আছে দেখো এখানে কতগুলো প্রসেস আছে 1 2 3 4 5, 5টা প্রসেস, তো আমাদের এই 5টা কিন্তু ইনপুট নিতে হবে। এবং এই যে দেখো এখানে যে একটা আমরা এই যে প্রত্যেকটা দেখো আমরা যে স্ট্রাক্ট নিছি, মনে হচ্ছে না যে স্ট্রাক্টের প্রত্যেকটা ইন্ডেক্সে হচ্ছে যেমন করে আমি ইনপুট নিছি, তো বোঝাই যাচ্ছে যে আমাদের এই স্ট্রাক্টের বা এই যে প্রসেস যে স্ট্রাক্টটা আমরা তৈরি করছি অনেকগুলো ডাটা টাইপ নিয়ে, এর হচ্ছে একটা আমাদের অ্যারে নিতে হবে। দেখো আমরা প্রসেসের যেই একটা অ্যারে আমরা নিব, ঠিক আছে, অর্থাৎ এই যে প্রসেস মানে কি আমরা এমনি অ্যারে কীভাবে ডিক্লেয়ার করি, ইন্টিজার এ অফ এন, এভাবে করি না। এখন এটা তো হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, কিন্তু এখন তো আমাদের ইন্টিজার ডাটা টাইপ নিলে হবে না, কোন ডাটা টাইপ নিতে হবে, এই যে প্রসেস ডাটা টাইপ, আমি যে নিজস্ব ডাটা টাইপ তৈরি করছি এই যে স্ট্রাক্ট প্রসেস, তার সেই ডাটা টাইপের আমি একটা অ্যারে নিছি, এই যে তার নাম দিচ্ছি হচ্ছে আমি পি, এবং তার সাইজ হবে এই যে নাম্বার অফ যে প্রসেস যতগুলো প্রসেস আছে সেটা। আচ্ছা, এটা নেওয়ার পরে হচ্ছে আমরা কি কি ইনপুট নিব, খেয়াল করো কি কি ইনপুট নিতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি খেয়াল করো এই যে অ্যারেটা, এই যে আমি অ্যারেটা নিলাম, এই যে খেয়াল করো এই যে আমি অ্যারেটা নিলাম, এই অ্যারেটা আসলে দেখতে কেমন, এই অ্যারেটা হচ্ছে আসলে দেখতে এরকম। ধরো যে আমাদের হচ্ছে যে 0 1 এই যে 2 3 এই যে 4 5, ঠিক আছে, এই যে আমাদের এই স্ট্রাকটা আছে, আমাদের যেহেতু নাম্বার অফ প্রসেস 5, তো আমাদের হচ্ছে এই প্রসেসের যে অ্যারেটা অর্থাৎ আমি নিজস্ব ডাটা টাইপের যেই অ্যারেটা তৈরি করছি সেই অ্যারেটা দেখতে হচ্ছে এরকম। এবং এর ভিতরে কি আছে, এর ভিতরে যে সবগুলা ভ্যালু আছে, দেখো কি আছে, যে প্রসেসের যে নেম আছে, প্রসেসের নেম আছে, তারপরে হচ্ছে কি আছে যে অ্যারাইভাল টাইম আছে, তারপরে কি আছে এই যে বার্স্ট টাইম আছে, প্রত্যেকটা ইন্ডেক্সে এই সবগুলা থাকবে, কমপ্লিশন টাইম থাকবে, টিএটি থাকবে, এবং ওয়েটিং টাইম, এই সবগুলা থাকবে, এই প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু এই সবগুলা জিনিসই আছে। তো আমরা যখন লুপ মানে একটা লুপ দিব যে ফর যে ইন্টিজার আই ইকুয়াল টু 0 থেকে আমরা যখন এন পর্যন্ত একটা লুপ দিব, তখন হচ্ছে এদের ইন্ডেক্সগুলোকে, এবং এটাকে কিন্তু আমি পি নাম দিচ্ছি, দেখো এই অ্যারেটার নাম কিন্তু পি, তাহলে আমি হচ্ছে এই প্রত্যেকটা ইন্ডেক্সের এই ভ্যালুগুলো পাবো কীভাবে, তাই না, ভ্যালুগুলো পাওয়ার উপায় কি, ধরো আমি হচ্ছে পি অফ এই যেভাবে পেতে হবে, পি অফ আই ডট দিয়ে স্ট্রাক্টকে যেভাবে হচ্ছে আমরা অ্যাসাইন করতে পারি, অর্থাৎ পি অফ আই ডট হচ্ছে তুমি এটি, অথবা তুমি যদি এটিকে অ্যাসাইন করতে চাও তাহলে এইভাবে করবা। এখানে আই আমি যেহেতু লুপ দিছি তাই আই দিলাম, 0 দিয়েও করা যায়, এটা হচ্ছে বেসিকটা আর কি। তারপর হচ্ছে পি অফ, ধরো যে তুমি হচ্ছে সিটিকে অ্যাক্সেস করতে চাও তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে যে পি অফ আই ডট হচ্ছে বিটি, এভাবে করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সরি এই স্ট্রাক্টের যে অ্যারের কনসেপ্টটা আমরা বুঝলাম। আচ্ছা, অ্যারের কনসেপ্টটা আমরা বুঝলাম। এখন আমাদের কি কি ইনপুট নিতে হবে, কি, এই যে আমরা তো একটা স্ট্রাক্টের অ্যারে নিলাম, তো আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে আমরা একটা ইন্টিজার আই ইকুয়াল টু 0 থেকে ধরো এই যে এন পর্যন্ত আমরা লুপ নিব, এবং এই জায়গার মধ্যে হচ্ছে আমরা কি কি ইনপুট নিব, খেয়াল করো এই যে প্রসেসটা কিন্তু একটা স্ট্রিং, তাই না, এই যে P1 P2 P3 এগুলো হচ্ছে একটা স্ট্রিং, আর বাকি সবগুলো কিন্তু ইন্টিজার ভ্যালু। তাহলে হচ্ছে আমরা এখান থেকে ইনপুট নিয়ে নেব কীভাবে, এই যে সিন কীভাবে নিব, এই যে আমি পি আছে না,
পি অফ আই এই যে ডট এই যে স্ট্রিংয়ের যে নেম অর্থাৎ এই যে প্রসেস এই P1 এগুলো তো এক একটা স্ট্রিং না, তাহলে P1 ডট আমি যদি স্ট্রিং না আমি হচ্ছে নেম দিব, ধরো যে নেমই দিব, ঠিক আছে, অর্থাৎ প্রসেস নেম বুঝে নিও, এটা হচ্ছে নেম থাকলো। এবং অর্থাৎ এটাতে বুঝাইছি যে এই যে P1 এই যে P1 P2 P3 এগুলোকে ইনপুট নিব, এবং এটা কিন্তু n সাইজ পর্যন্ত যতগুলো প্রসেস নাম্বার যতগুলো আমি নিতে চাই তত সংখ্যক। তারপর হচ্ছে পি অফ আই ডট হচ্ছে আমি কি নিব, এটিকে ইনপুট নিব, এবং তারপর হচ্ছে পি অফ আই ডট হচ্ছে দেখা যাচ্ছে না হয়তো বা, আচ্ছা বিটি অর্থাৎ বার্স টাইমকে ইনপুট নিব। বাকিগুলো হচ্ছে আমি বের করব, সেটা হচ্ছে বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে বা যেভাবে সলভ করতে হয় ওই টেকনিক অনুযায়ী আমি হচ্ছে বাকিগুলো বের করব, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখন যতটুকু বুঝলাম এটা হচ্ছে কোডিং ইমপ্লিমেন্ট করব। ওকে, তাহলে আমরা হচ্ছে যতটুকু বুঝলাম কোডিং ইমপ্লিমেন্ট করি। ওকে, আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে মেইন এইটুক রাখলাম। ওকে, তো এখন হচ্ছে আমি ফার্স্টে কি বলছি, একটা আমাদের স্ট্রাক্ট নিতে হবে। স্ট্রাক্ট আমি বলছিলাম যে প্রসেস, আমি নাম দিলাম হচ্ছে প্রসেস। ওকে, এটাকে হচ্ছে আমাদের ইনক্লুড করে দিতে হবে। ওকে, কি নিব আমি, ওই যে প্রথমে হচ্ছে প্রসেস নেম স্ট্রিং আমি ধরে নিচ্ছি হচ্ছে নেম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ইন্টিজার এটি অ্যারাইভাল টাইম, তারপরে ইন্টিজার হচ্ছে আমাদের বার্স টাইম, তারপরে ইন্টিজার হচ্ছে আমাদের সিটি কমপ্লিশন টাইম, তারপরে ইন্টিজার হচ্ছে আমাদের টিএটি, ঠিক আছে, অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম, তারপরে ইন্টিজার হচ্ছে আমাদের ওয়েটিং টাইম। এই সবগুলোকে নিয়ে আমি হচ্ছে আমার নিজস্ব একটা ডাটা টাইপ তৈরি করলাম। এরপর আমাদের কি নিতে হবে, মেইনের ভিতরে হচ্ছে আমরা একটা ইন্টিজার ওই যে নাম্বার অফ যেই প্রসেসেস আছে, ঠিক আছে, আমরা হচ্ছে এখানে লিখে দিতে পারি যে নাম্বার অফ প্রসেস, ঠিক আছে, আমরা হচ্ছে নাম্বার অফ প্রসেস লিখ দিলাম এবং এটাকে আমরা ইনপুট নিব n। ওকে, এরপর আমাদের কি করতে হবে, এই যে এই তিনটা তো আমাদেরকে এই যে বলে দিতে হবে, যে নোটপ্যাডে আমরা যে দেখলাম প্রসেসগুলো বলে দিতে হবে, এবং অ্যারাইভাল টাইম, এবং এগুলো হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, ল্যাবে বা যেখানে আসুক না কেন এই তিনটা হচ্ছে দেওয়া থাকবে। তাহলে আমাদের হচ্ছে এই যে যতগুলো প্রসেস আছে তত সংখ্যক আমরা একটা লুপ ফালাবো। ও আচ্ছা সরি, তার আগে আমাদের হচ্ছে এই যে এই প্রসেস যে আমরা স্ট্রাকচারটা নিছি তার হচ্ছে একটা অ্যারে নিতে হবে না, তাহলে আমি কার উপরে লুপ ফালাবো, তাই না। তাহলে হচ্ছে আমাদের এই যে প্রসেস এর পি অফ এই যে নাম্বার অফ প্রসেস সংখ্যক আমি হচ্ছে একটা অ্যারে নিয়ে নিব, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে তাহলে আমরা এবার আই ইকুয়াল টু 0, আই লেস দেন n, এবং আই হচ্ছে প্লাস প্লাস। নেওয়ার পরে আমরা কি করবো, এখানে এই যে কি আমাদের ইনপুট নিতে হবে, এই যে পি অফ আই, ঠিক আছে, অর্থাৎ যে পি অফ আই এর যে ইন্ডেক্সের ভিতরে যে নেমগুলো আছে এগুলোকে আমার ইনপুট নিতে হবে। তারপরে যে পি অফ আই ডট হচ্ছে আমাদেরকে নিতে হবে কি, এই যে এটি অ্যারাইভাল টাইমটা ইনপুট নিতে হবে। এই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে আমাদের এই বিটিটাকেও ইনপুট নিয়ে নিতে হবে। দেখো এই হচ্ছে আমাদের ইনপুটের যে প্রক্রিয়া সেটা শেষ। ওকে, এরপরে আমরা হচ্ছে মেইন কাজে ঢুকবো, সেটা হচ্ছে দেখো এইবার আমাদেরকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে কি আমি বলছি না, যেই প্রসেসটা আগে অ্যারাইভ করবে, খেয়াল করো আমি কি বলছি, যেই প্রসেসটা আগে অ্যারাইভ করবে, আমি ওই যে ফার্স্টে একটা কথা লিখছিলাম, যেই প্রসেস আগে অ্যারাইভ করবে, ঠিক আছে, আগে অ্যারাইভ করবে যে তাকেই হচ্ছে এক্সিকিউট করবে, অ্যারাইভ করবে, ঠিক আছে, যে আগে অ্যারাইভ করবে তাকে এক্সিকিউট করবে সিপিইউ, তাই না। এখন কে আগে অ্যারাইভ করবে, যার অ্যারাইভাল টাইম কম, এই যে যার অ্যারাইভাল টাইম কম, অর্থাৎ এই যে দেখো P3 কিন্তু আগে অ্যারাইভ করবে, P3 আগে অ্যারাইভ করবে। তারপরে কি, কার অ্যারাইভাল টাইম তারপরে মানে অর্থাৎ যে আগে অ্যারাইভ করবে, কে আগে অ্যারাইভ করবে, যার অ্যারাইভাল টাইম কম, তার মানে ফার্স্টে P3 আসবে। তারপরে দেখো আমাদের এই যে অ্যারাইভাল টাইম সবচেয়ে ছোটো কে আছে, এইখানেও 3 আছে, এখানেও 3 আছে। তো প্রোগ্রামিংয়ে সর্ট করার সময় যেটা আগে থাকে যদি সমান থাকে তাকে আসলে দিয়ে দেয়, তো ফার্স্টে হচ্ছে P1 থাকবে, তারপরে হচ্ছে যে P4 থাকবে, যেহেতু তাদের হচ্ছে অ্যারাইভাল টাইম সেম, তাহলে আমি অর্ডার মেনটেন করছি, আগে P1 আসছে তারপরে P4 আসছে। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে P2, তারপরে হচ্ছে P5। তো এইভাবে করে হচ্ছে সিপিইউ তাকে এক্সিকিউট করবে, তাই না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের কাজই হচ্ছে এটা, যে আগে অ্যারাইভ করবে তাকেই হচ্ছে সিপিইউ কি করবে, এক্সিকিউট করবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, যে আমাদের এই যে পুরা স্ট্রাকটা যে আছে, পুরা স্ট্রাকটাকে অর্থাৎ ফুল যে স্ট্রাকটা আছে এই ফুল স্ট্রাকটাকে, ওই যে স্ট্রাক যেটা হচ্ছে আমরা প্রসেস ধরছি, সো এই পুরাটাকে হচ্ছে আমরা অ্যারাইভাল টাইমের উপর ভিত্তি করে, অ্যারাইভাল টাইমের উপর বেস করে ছোট থেকে বড় আকারে সাজাবো, ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। কারণ কি, ওই যে আমি কি বলছি, যে আগে অ্যারাইভ করবে সিপিইউ তাকে এক্সিকিউট করবে। এখন কে আগে অ্যারাইভ করবে এটা বুঝবো কেন, যার অ্যারাইভাল টাইম কম
তার মানে আমরা যদি অ্যারাইভাল টাইমের উপর বেস করে পুরো স্ট্রাকটাকে যদি আমরা সর্ট করে দিই অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলেই হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে। এটাই হচ্ছে মেইন যেই দেখো মেইন যেই পার্টটা, এটাই সর্টটা কিন্তু করতে হবে আগে। ওকে, তাহলে আমরা হচ্ছে সর্টটা করি। সর্টটা কীভাবে করতে হয় এটা হচ্ছে আমি আগেও অনেক অ্যালগরিদমে দেখাইছি। সর্টটা করার জন্য আমাদেরকে হচ্ছে একটা ফাংশন নিতে হবে। ভুল আমি ধরলাম যে কম্পেয়ার অ্যারাইভাল। এবং কিভাবে আমরা সর্টটা করতে পারি অ্যাসেন্ডিং অর্ডার, প্রথম হচ্ছে যে প্রসেস যেই আমাদের স্ট্রাকটা আছে, এখানে আমি একটা এ নিব এবং তারপরে এই প্রসেস যে স্ট্রাকটার যেই নেমটা তার হচ্ছে আমি একটা বি নিয়ে নিব। নেওয়ার পরে আমি হচ্ছে এটাকে সর্ট করব। কীভাবে? আমি রিটার্ন করে দেবো কি বলছি, যার অ্যারাইভাল টাইম কম সে আগে থাকবে। তাহলে এই যে এখানে ধরো যে একটা ছোটো ভ্যালু আসবে, এখানে একটা বড় ভ্যালু আসবে। তাহলে আমরা কীভাবে সর্টটা করবো, যে এ ডট হচ্ছে অ্যারাইভাল টাইম অনুযায়ী, দেখো এই পাশে ছোট থাকবে এবং এ ডট হচ্ছে এই যে বি ডট হচ্ছে এটি হবে, বি ডট হচ্ছে অ্যারাইভাল টাইম হবে। এইটুক করার পরে দেখো এইটুক করার পরে আমাদেরকে হচ্ছে সর্ট ফাংশন কল করে দিতে হবে। ওকে, আমরা হচ্ছে সর্ট, এখানে হবে পি কমা হচ্ছে পি প্লাস হচ্ছে এন আমাদের অ্যারেটা, এবং এই যে আমাদের এই ফাংশনটাকে কল করে দিতে হবে কম্পেয়ার অ্যারাইভাল। তো এই যে কম্পেয়ার অ্যারাইভাল এইটুক করলেই হচ্ছে আমাদের পুরো স্ট্রাকটা অ্যারাইভাল টাইম অনুযায়ী সর্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি যদি এটা একটু বুঝাই দিই, অর্থাৎ এখানে হচ্ছে ধরো যে অ্যারাইভাল টাইমে আমার কে ছিল, খেয়াল করো এই যে এখানে দেখো অ্যারাইভাল টাইমে অনেকগুলো ভ্যালু ছিল না। যেমন ধরো প্রথমে আসলো এই যে প্রসেস যে এতে আছে, ধরো 3 আসলো, পরে আসলো 4। তাহলে খেয়াল করো প্রসেস এতে এই যে ধরো কোথায়, এই যে প্রসেস এতে ধরো 3 আসলো এবং আমি তো এখান থেকে সর্ট করে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে ধরো 4 আসলো। তাহলে এটা কীভাবে সর্টটা হবে, এতে কে আছে, এটিতে কে আছে, 3 আছে, এবং বি ডট হচ্ছে এটি, এতে কে আছে, 4 আছে। তাহলে দেখো এই সর্টিং অর্ডারটা এইভাবে করে সর্ট হবে, অর্থাৎ আগে হচ্ছে ছোটোগুলো থাকবে, তারপরে হচ্ছে আস্তে আস্তে যে যখন পুরো সর্টটা শেষ হবে আস্তে আস্তে ছোটো থেকে বড় আকারে সর্ট হয়ে যায়। তো এই যে এটা কিন্তু ভুল করা যাবে না। এই যে দেখো মানে বাম পাশ ছোটো থাকবে, এইভাবে করে মনে রাখবা। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই কাজটা গেল। আচ্ছা, সর্ট করার পরে আমাদের যেই স্ট্রাকটা সেটা দেখতে কীরকম হবে সেটা যদি আমরা দেখি, এই যে দেখো সর্ট করার পরে হচ্ছে অ্যারাইভাল টাইমের উপর বেস করে আমি পুরো স্ট্রাকচারটাকে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দিছি। তো এই যে দেখো প্রত্যেকটা এটির দিকে খেয়াল করো, এটা কিন্তু পুরোপুরি মানে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে, তাই না? আমি তো তাই করলাম, অর্থাৎ এটির উপর বেস করে এই যে দেখো এই যে এটির উপর বেস করে আমি হচ্ছে এই পুরো স্ট্রাকটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করছি। আচ্ছা, তাহলে এই যে দেখো আমাদের ফার্স্টে 0 আসলো, এই যে জিরো যে আসলো, দেখো এই যে অ্যারাইভাল টাইম 0তে হচ্ছে আমাদের P3 ছিল প্রসেস, এবং তার বাস টাইম ছিল হচ্ছে 2। তারপরে হচ্ছে আমাদের P1 আসবে, তারপরে হচ্ছে আমাদের P4 আসবে, এভাবে করে হচ্ছে আমাদের এই কাজটা চলতে থাকবে, তাই না? ওকে, তো আমরা হচ্ছে সর্ট করার পরে আমাদের হচ্ছে স্ট্রাকচার দেখতে হচ্ছে অনেকটা এরকম। এখন আমরা কিভাবে হচ্ছে এটাকে সলভ করব, দেখো আমি হচ্ছে আরও কয়েকটা দাগ দিয়ে দিলাম, যেহেতু আমাদের আরও অনেক কিছু বের করতে হবে। আচ্ছা, এইটুকু থাক। আমাদের এখান থেকে কী বের করতে হবে, দেখো কমপ্লিশন টাইম, তাই না? সিটি বের করতে হবে, এটাই মেইন। আমি আসলে মেইন কথা হচ্ছে এই যে এই সিটি বের করা মানে হচ্ছে তুমি কি টার্ন অ্যারাউন্ড টাইমও বের করতে পারবা, তাই না? টি বের করতে পারবা, কারণ আমরা কি জানি মেইনটাই হচ্ছে যে এই সিটি, এবং এই সিটি বের করতে চাইলে হচ্ছে আমাদের কি লাগবে, গ্র্যান্ড চার্ট লাগবে। এই গ্র্যান্ড চার্টটা যদি একবার বুঝো তাহলে কাজ শেষ। এই যে গ্র্যান্ড চার্ট, এটাই আমি হচ্ছে এখন ইমপ্লিমেন্ট করবো। আচ্ছা দেখো, কেন সিটি থাকলেই তোমার সব হয়ে যাবে, কারণ সিটি থাকলে কি তুমি এই টার্ন অ্যারাউন্ড টাইম বের করে ফেলতে পারবা। এগুলো তো যোগ বিয়োগের কাজ। এই যে সিটি মাইনাস হচ্ছে কী হবে, এই যে এটি, বাস। তাহলে আমার মেইন কিন্তু এটা, এবং তোমার কাছে যদি সিটি থাকে তুমি টিএটি বের করতে পারতেছো, আবার টিএটি থাকলে তুমি কি ওয়েটিং টাইমও বের করে ফেলতে পারতেছো, তাই না? তাহলে এই যে টিএটি মাইনাস হচ্ছে আমাদের বার্স টাইম, তার মানে মেইন হচ্ছে কিন্তু আমাদের এই সিটি। এবার হচ্ছে আমরা এই গ্র্যান্ড চার্ট কীভাবে করতে হয়, গ্র্যান্ড চার্ট কেন করবো, কারণ আমাদের এই যে কমপ্লিশন টাইম বের করতে হলে আমাদের হচ্ছে এই গ্র্যান্ড চার্ট লাগবে। তাহলে গ্র্যান্ড চার্ট আমি কীভাবে ড্র করব, বা কীভাবে, এই নিয়মটাই হচ্ছে মেইন বুঝতে হবে। ওকে, কীভাবে কাজটা হবে। আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের বাইরে থাক। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে একটা কারেন্ট টাইম নিব ইন্টিজার। প্রথমে হচ্ছে আমাদের এই কারেন্ট একটা আমরা টাইম নিব। দেখো কারেন্ট টাইম এটা ইকুয়াল টু হচ্ছে আমরা 0, অর্থাৎ আমরা কাজটা শুরু করব হচ্ছে এই যে এখানে 0 থেকে আমি কাজটা শুরু করব। এবং এদিকে আরও দুটো জিনিস আমি ডিক্লেয়ার করে রাখবো, সেটা হচ্ছে টোটাল টিএটি, এগুলো হচ্ছে যে নর্মাল সাম, অর্থাৎ এর সাম যেভাবে বের করে সেভাবে বের করা লাগবে আর কি, টোটাল টিএটি। কারণ হচ্ছে আমরা কি এগুলার সবগুলার সাম বের করবো, তাই না? অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এই যে টোটাল
এই টিএটি লাগবে, কারণ কি আমাদের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম লাগবে। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম লাগলে কীভাবে করবো, এই টোটাল টিএটিকে আমি যদি নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে আমার এই অ্যাভারেজ টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়ে যাবে। আচ্ছা, এবং আমরা এখানে হচ্ছে আরেকটা ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে টোটাল ওয়েটিং টাইম, কারণ আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইমও কিন্তু লাগবে, তাই না, কোশ্চেনে বলে দিচ্ছি। ওকে, এবং প্রত্যেকটা ল্যাবে এই দুইটাই কিন্তু বের করতে পারবে। আচ্ছা, এই দুটো হচ্ছে আমরা ডিক্লেয়ার করলাম। এরপরে হচ্ছে আমরা এই যে দেখো এই যে 0, এটা হচ্ছে আমরা এখানে দিলাম। এটা হচ্ছে সবসময় ফিক্সড, কারণ 0 থেকে শুরু হবে, যার কারণে আমরা হচ্ছে প্রথমেই না এই যে এই 0টা প্রিন্ট করে রাখি। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা 0 প্রিন্ট করে দিই, সি আউট, এই 0 হচ্ছে আমরা প্রথমেই প্রিন্ট করে দিই, কারণ কি এর শুরুই হবে 0 থেকে। ওকে, এবার দেখো এই যে 0 টাইমে আমি দেখব যে এই যে এখানে কোনো প্রসেস কি অ্যারাইভ করছে কিনা। তো এই যে দেখা যাচ্ছে যে পি থ্রি অ্যারাইভ করছে, এই যে 0 অ্যারাইভাল টাইম হচ্ছে পি3 অ্যারাইভ করছে, এবং এটা সর্টেড আছে। আমরা জানি যে এটার পরে এই প্রসেসগুলাই কিন্তু আসবে, তাই না, আমরা তো আগে করে নিছি। তাহলে হচ্ছে যে 0তে হচ্ছে আমাদের কি আছে, পি3। তাহলে কি করব আমরা, দেখো পি3কে আমরা হচ্ছে যে নিব, কারণ আমাদের এই 0 টাইমে আমরা দেখব যে এই যে কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। 0 টাইমে হচ্ছে আমি দেখলাম যে পি3 অ্যারাইভ করছে, তাহলে আমি পি3কে হচ্ছে এই যে এখানে রেখে দিলাম। এখন কি হবে, বার্স্ট টাইম মানে হচ্ছে এক্সিকিউশন টাইম। বার্স্ট টাইম মানে হচ্ছে এক্সিকিউশন টাইম, অর্থাৎ এই প্রসেসটা সিপিইউ এক্সিকিউশন করতে কত সময় লাগে, যে মানে 2 সময় লাগে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা লুপ নিব ফর, ওই যে আমরা ইন্টিজার i ইকুয়াল টু 0 এবং i লেস দেন হচ্ছে আমাদের কত n, এবং i প্লাস প্লাস একটা লুপ নিব। এই যতগুলো প্রসেস আছে সবগুলোকে নিয়ে আমরা একটা হচ্ছে লুপ নিব। লুপ নেওয়ার পরে আমাদের কি হবে, আমরা এই যে কারেন্ট টাইম আছে, এই জিনিসটা বুঝলেই কাজ শেষ। এই যে কারেন্ট টাইম আছে, এই কারেন্ট টাইমের সাথে প্লাস করে দিব হচ্ছে আমরা এই যে ওই যে আমরা অ্যারেটা নিয়েছিলাম, এটা কত ইন্ডেক্স, হ্যাঁ, এই যে এটা হচ্ছে 0 ইন্ডেক্স। খেয়াল করো, এটা যদি আমি ইন্ডেক্স ধরি, এটা যদি ইন্ডেক্স হয়, এটা 0 ইন্ডেক্স 1 2 3 4, তাই না। তাহলে এই যে এটাকে আমি কিভাবে পাবো, এটা অবশ্যই আমাদের কি হবে, পি অফ 0 ডট হচ্ছে এটি, এভাবে পাবো না আমি, কারণ আমি তো এটা তো হচ্ছে আমার একটা স্ট্রাকচারের অ্যারে। তাহলে আমি স্ট্রাকচারের যে অ্যারেটা সেটাকে আমি পি ধরছিলাম, তাহলে পি এর 0 নাম্বার ইন্ডেক্সের এটিতে হচ্ছে এই 0 আছে। এইভাবে করে আমরা এটা পেতে পারি। আবার যদি আমার বিটি লাগে, তাহলে আমরা এই যে পি অফ 0 ডট হচ্ছে বিটি, এভাবে করে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম, এক্সিকিউশন হইতে সময় লাগে 2। তাহলে আমরা কি করব, এই যে কারেন্ট টাইম 0 আসছিল, তার সাথে হচ্ছে আমরা এই যে এক্সিকিউশন হতে সময় লাগে হচ্ছে 2, এটাকে যোগ করে দিব। তাহলে এই যে এখানে যেহেতু আই আছে, এই জন্য আমি আই দিলাম, একটার পরে একটা আসবে, আই ডট হচ্ছে আমরা দিব বিটি, এবং যোগ করার পরে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম। এই দেখো আমরা এই 2 লাইনের মাধ্যমে কমপ্লিশন টাইম পেয়ে গেছি। পি অফ আই ডট সিটি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের এই যে এই কারেন্ট টাইম, আপডেট করে দেবো আমরা, শেষ। এই 2 লাইনের মাধ্যমে হচ্ছে আমরা এই ইয়াটা পেয়ে যাব, এই যে মাত্র এই 2 লাইনের মাধ্যমে হচ্ছে আমরা কমপ্লিশন টাইমটা পেয়ে যাবো। কমপ্লিশন টাইম পেলে আমার টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাবো, টার্ন অ্যারাউন্ড টাইম পেলে আমি ওয়েটিং টাইমও পেয়ে যাবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এই প্রসেস অনুযায়ী কাজ করবো। এখন দেখো কীভাবে হবে। আচ্ছা, প্রথমে আমি কি করছি, প্রথমে হচ্ছে আমি এই কারেন্ট টাইম 0 ধরলাম। আচ্ছা, 0 নিচ্ছি। এবার আমি দেখছি এসব মুছে দিয়ে, এখন এসব দরকার নেই, এগুলা মুছা থাক। ওকে, আচ্ছা, ইন্ডেক্সটা মুছে দিলাম। আচ্ছা, সমস্যা নাই, এদিক দিয়ে ইন্ডেক্স ধরো যে আছে। তাহলে কী হবে, প্রথম হচ্ছে এই যে আমি 0 এখানে করে দিচ্ছি। 0 প্রথমে কিন্তু আমি প্রিন্টও করে দিব, কারণ শুরুই হবে 0 থেকে, এক্সিকিউশনটা শুরু হবে। এবার 0তে হচ্ছে আমার যে অ্যারাইভ করছে হচ্ছে পি3, তাহলে হচ্ছে যে এখানে পি3 এসে পড়লো। পি3 কতক্ষণ এক্সিকিউশন করবে, 2। তাহলে আমরা কি করছি, এই যে কারেন্ট টাইম আমি আগে দেখছিলাম 0, এই 0-র সাথে যোগ হবে এই যে বার্স্ট টাইম, এই যে পি3 এর বার্স্ট টাইম, তাই না। এখানে তো 0 আসলো, 0 ইন্ডেক্স, তাহলে 0 ইন্ডেক্সে পি3 আছে, পি3 এখানে আসলো, এবং তার যে বার্স্ট টাইমটা যে যোগ হয়ে যাবে, কত হবে, 0 + 2 2 হয়ে যাবে, দেখছো 2 হয়ে যাবে। এইবার আমি দেখব যে এই যে 2, এই 2 এর মধ্যে কি কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। দেখো 2তে কোনো প্রসেসই অ্যারাইভ করে নাই, কিন্তু কততে অ্যারাইভ করছে, 3তে অ্যারাইভ করছে। 2তে তো কোনো প্রসেস অ্যারাইভ করেই নেই, কততে করছে, 3তে করছে। তাহলে 2 থেকে 3তে আসলে কোনো প্রসেসই আসে নাই। তাহলে আমরা এই জায়গাটা ফাঁকা রাখবো মানে কি, 2 থেকে 3তে এই জায়গাটা আমরা ফাঁকা রেখে দিচ্ছি, কারণ এই টাইমের মধ্যে কোনো প্রসেস নাই। তাহলে এই টাইমটাকে বলা হয় হচ্ছে আইডল টাইম, অর্থাৎ সিপিইউ এই টাইমে কোনো প্রসেসকেই এক্সিকিউট করবে না, অর্থাৎ সে
এক্সিকিউশনই করবে না এই টাইমটাতে, 2 থেকে 3 এই টাইমের মধ্যে সে কোনো প্রসেস পায় নাই, যার কারণে সে এক্সিকিউশন করবে না। আচ্ছা, এখন এটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি? আচ্ছা, এটাকে হ্যান্ডেল করার জন্য আচ্ছা আমি এই জায়গাটা মুছে দিই। খেয়াল করো, এই যে এই আইডল টাইমটা কীভাবে হ্যান্ডেল করবো, এই জিনিসটা বুঝলেই কাজ শেষ, পুরো অ্যালগোরিদম শেষ। আচ্ছা, এই আইডল টাইমটা হচ্ছে আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা দেখো, এই যে আমার যেই দেখো এটা আমি কিন্তু এই যে কারেন্ট টাইম আমার কিন্তু আমি ফার্স্টে কারেন্ট টাইমকে কিন্তু ধরো আমি শর্টে লিখলাম, কারেন্ট টাইমকে আমি কিন্তু 0 নিয়েছিলাম, তাই না? ফার্স্টে আমি কারেন্ট টাইম 0 নিয়েছিলাম, কিন্তু 0তে আমি দেখছি P3 অ্যারাইভ করছে, আমি P3কে নিলাম, তারপর তার এই যে 0-র সাথে আমি যোগ করে দিছি কাকে, 0-র সাথে আমি যোগ করে দিছি এই যে P3 এর বার্স্ট টাইমকে, তাহলে এখানে 2 হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমি যে ডিক্লেয়ার করছিলাম 2, এটা কিন্তু আর 2 থাকবে না, কত হয়ে যাবে? বা এখানে কারেন্ট টাইমটা কত হয়ে যাবে খেয়াল করো, কারেন্ট টাইমটা কিন্তু 2 হয়ে যাবে, তাই না? কারেন্ট টাইমটা ওই যে আমি যে উপরে ডিক্লেয়ার করছিলাম কারেন্ট টাইম 0, কিন্তু একটু পরে তো আপডেট হয়ে গেল, 0-র সাথে 2 যোগ গেলে এখানে 2 হয়ে গেছে, তাহলে উপরেও তো 2 হয়ে যাবে, তাই না? আপডেট হয়ে যাবে ভ্যালুটা। এবং আমরা হচ্ছে এই যে এই কারেন্ট টাইম যে আপডেট করার সাথে সাথে দেখো আমরা কমপ্লিশন টাইম পেয়ে গেছি, এই যে P3 এর কাজ শেষ হয়েছে কততে, এই যে 2-তে, তাহলে আমরা কিন্তু P3 এর যে কমপ্লিশন টাইম সেটা পাই গেছি 2। আচ্ছা, তারপরে কি হবে? আইডল। এখন আইডলটা কীভাবে আমরা ইয়ে করবো, দেখো এইটা কি, এটা হচ্ছে আমাদের কারেন্ট, কারণ এই যে আপডেট হয়েছে 0 + 2 = 2, এবার কারেন্ট টাইম কিন্তু আমাদের 2 আছে। এবার আমরা কখন বুঝবো যে এটা আইডল? আইডল বুঝলাম কখন, যখন আমরা দেখলাম এই যে আমাদের এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের P(i).at, তাই না? যখনই আমরা দেখলাম যে ইফ, ঠিক আছে, এই যে কারেন্ট টাইম আছে, এই কারেন্ট টাইমের থেকে যখনই আমাদের এই যে স্ট্রাকচারের যে অ্যারে, ঠিক আছে, সেখানের যে পি আছে, তাই না, এই P(i) এর যে এটি আছে, P(i) এর যে এটি আছে, এটা যদি বড় হয়ে যায়, অর্থাৎ এই যে দেখো এই যে এই 3টা কি কারেন্ট টাইম আমার আপডেট করার পরে ছিল 2, এবং আমি যে পরবর্তীতে যে অ্যারাইভাল টাইমটা আমি পাইছি, আমার 0 কাজ তো শেষ, 0 কাজ তো এখানে শেষ, 3 তো 3 পরবর্তীতে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 3। তাহলে আমি কি পাইলাম দেখো, আমি কিন্তু দেখলাম এখানে হচ্ছে 3 পাওয়া গেছে, তাই না? তাহলে এই জিনিসটা হলে যখনই হচ্ছে কারেন্ট টাইমের থেকে অ্যারাইভাল টাইম বড় হয়ে যাবে, এই যে দেখো কারেন্ট টাইম থেকে যখনই অ্যারাইভাল টাইম বড় হয়ে যাবে, তখনই হচ্ছে সেটা আইডল হয়ে যাবে, আইডল টাইম হয়ে যাবে, ঠিক আছে? এবং আমরা পরবর্তীতে এই কারেন্ট টাইমটাকে হচ্ছে আমরা আপডেট করে দিব এটার ভিতরে। কত হবে তাহলে এটার ভিতরে? এই যে এই P(i).at, এটাকে হচ্ছে আমরা বসাই দিব, বাস। তাহলে দেখো তাই কিন্তু করছি আমি যদি আবার তোমাকে বুঝাই সিমুলেশনটা, খেয়াল করো, আরে এটা মুছে গেছে, আচ্ছা আন্ডু করি। আচ্ছা ধরো আমি যদি আবার সিমুলেশনটা বুঝাই ফার্স্টের থেকে, আচ্ছা দেখো কি করছি, দেখো এখন হচ্ছে আমার কমপ্লিট যে কোডিংয়ের সব কিছু আছে। আচ্ছা, প্রথমে আমি এখানে 0 নিছি, ফার্স্টে আমার কিন্তু কারেন্ট টাইম 0 ছিল, মনে রাখবা, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে এটা তো হচ্ছে আমার কত ছিল, 0 ছিল। আচ্ছা ধরো আমি এখান থেকে 0 দিলাম, যাও, এটা হচ্ছে 0, ফার্স্টে আমি যে ডিক্লেয়ার করছিলাম 0। এবার আমি দেখবো 0-তে হচ্ছে P3 আছে, তাহলে হচ্ছে আমি P3-কে এখানে রাখবো। তাহলে আমার কারেন্ট টাইম হচ্ছে 0, এবং এই P3 এর বার্স্ট টাইম, যখনই আমি এই জিনিসটা করবো, এই P3 এর যে বার্স্ট টাইম সেটাকে আমি যোগ করে দিব কার সাথে, এই কারেন্ট টাইমের সাথে। কারেন্ট টাইম কত? 0, এবং এই P3 এর বার্স্ট টাইম কত? 2। তাহলে আমি এই যে 2 এই যে যোগ করে এখানে 2 করলাম, তার মানে কারেন্ট টাইম আপডেট হয়ে যাবে, এখন আর 0 থাকবে না, কত হয়ে যাবে? 2। তাহলে এটা হয়ে যাবে 2, এবং 2 হওয়ার সাথে সাথে আমি এই যে আমার যেই কমপ্লিশন টাইমটাকে আমি আপডেট করে দেব। কমপ্লিশন টাইম ইকুয়াল টু হয়ে যাবে এই যে আমার আপডেটেড যে কারেন্ট টাইমটা আছে, এটাই হচ্ছে আমার কমপ্লিশন টাইম হয়ে যাবে। এই যে আমি তাই করছি, দেখো 2 হওয়ার সাথে সাথে আমি এখানে 2 বসাই দিচ্ছি, P3 এর কমপ্লিশন টাইম বেড়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 2 হবে, খেয়াল করো। এইবার 2 আছে, এখন আমি দেখবো যে এই 2-তে কি কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। আমি দেখলাম যে এই 2-তে কোনো প্রসেসই অ্যারাইভ করে নাই, তার মানে কি মানে অ্যারাইভ যেহেতু করে নাই, তাহলে এটা কোন কন্ডিশনে করছে? যেহেতু অ্যারাইভ করে নাই, তার মানে কততে অ্যারাইভ করছে? 3-তে অ্যারাইভ করছে, 2-তে তো নাই, তাহলে 2 থেকে 3-তে কোনো প্রসেস আসে নাই, তার মানে এই টাইমটা হচ্ছে আইডল টাইম।
এই টাইমে কোনো প্রসেস আসে না। এটা কীভাবে হ্যান্ডেল করছি দেখো, যদি কারেন্ট টাইম হচ্ছে এই যে 2, এই 2 হচ্ছে কারেন্ট টাইম, তার থেকে যদি বড় হয়ে যায় কোনটা, এই যে অ্যারাইভাল টাইম হচ্ছে 3, যদি বড় হয়ে যায় তাহলেই সেটা হয়ে যাবে আইডল টাইম। এবং আমরা এখানে হচ্ছে একটা আউটপুট দেখাবো যে এটা হচ্ছে আইডল। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কোডিংয়ে দেখাবো, কারণ এই টাইমটাই তো আমার হচ্ছে আইডল টাইম, তাই না। এবং আমরা কারেন্ট টাইমকে দেখো আপডেট করে দিচ্ছি। এবার কারেন্ট টাইম কী হবে, যেহেতু কোনো প্রসেস নাই তাহলে 3 হচ্ছে আমাদের কী হয়ে যাবে, কারেন্ট টাইম হয়ে যাবে, তাই না। এটাই আমি করছি, কারেন্ট টাইমে আবার আপডেট করে দিচ্ছি, যেহেতু আমার কারেন্ট টাইম থেকে হচ্ছে কি এই যে অ্যারাইভাল যে টাইম সেটা বড়, তাহলে হচ্ছে আইডল, এই টাইমটা হচ্ছে আইডল টাইম, এবং এই অ্যারাইভাল টাইমটাই হচ্ছে আমার নেক্সট কারেন্ট টাইম হয়ে যাবে। এই দেখো এখানে তাই করছি, 3 বানাই দিছি। তাহলে এবার কিন্তু আর এটা 2 নাই, কত হয়ে যাবে 3। ওকে, এবার হয়ে যাবে কত 3, এই যে 3 হয়ে যাবে। আচ্ছা, এখন একদম সহজ, এই যে 3-তে তারপর আমরা দেখতেছি যে P1 আছে, 3-তে তো এখন অ্যারাইভ করছেই, এই যে P1 অ্যারাইভ করছে, তাহলে আমরা P1-কে এখানে রেখে দিব। এবার কী হবে, এই যে আবার লুপে আসবে, এই পুরো কাজটা কিন্তু এই যে লুপের ভিতরে, এই যে এই কাজটাও কিন্তু এই লুপের ভিতরেই হবে। ঠিক আছে, কোডিংয়ে দেখলেই বুঝবা, কারণ এটা তো এক একটা যে আই দিছি না আমি, এটা তো লুপের ভিতরে হচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে 3-তে হচ্ছে কে অ্যারাইভ করছে, P1, তাহলে হচ্ছে P1 অ্যারাইভ করলো, করার সাথে সাথে কী হবে, এই যে দেখো এবার আমার এই কারেন্ট টাইম কত, কারেন্ট টাইম 3, আমরা একটু আগে দেখছিলাম। আচ্ছা, অনেক কিছু মুছে গেছে, যাক সমস্যা নাই। আচ্ছা, এবার কারেন্ট টাইম কত, এই যে আমাদের 3, তাহলে 3 এর সাথে যেহেতু P1 মানে 3 টাইমের মধ্যে একটা প্রসেস P1 অ্যারাইভ করছে, তাহলে কী হবে 3 এর সাথে আমাদের এই যে P1 যেহেতু এখানে আসছে, তাহলে P1 এর যে পার্স টাইম মানে 1, এটা যোগ হয়ে এটা কত হয়ে যাবে 4। এবার কারেন্ট টাইম আর থাকবে না, 3 থাকবে না, আপডেট হয়ে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে এই জায়গায় 4 হয়ে যাবে। আচ্ছা, এবার 4, এই 4 টাইমের মধ্যে কি কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা, দেখো এই যে করছে। এখন তুমি যদি এটাকে দিয়ে দাও, 3-তে তো আরেকটা প্রসেস অ্যারাইভ করছে, তাহলে তো এটা বাদ পড়ে যাবে, তাহলে তো এটা কনসিস্টেন্সি থাকলো না। দেখো তুমি এইটাকে দিছো, এটাকেও দিছো। এখন P4-এ আমরা দেখতে পাইতেছি যে P3 মানে P2 হচ্ছে সরাসরি, তোমার কাছে মনে হবে যে P2 আসবে, কিন্তু না, P4-এর কাজ তো শেষ হয় না, P4 তো আরও কমে মানে কাজ করতে পারে, তাহলে হচ্ছে P4-কে হচ্ছে আগে এক্সিকিউশন দিতে হবে। ঠিক আছে, মানে সর্টেড আকারে যেটা, তারপরে হচ্ছে P4 আসবে। তাহলে P4 আসার সাথে সাথে এই যে এই 4-এর সাথে এখন কত হয়ে যাবে খেয়াল করো, এবার কারেন্টটা হচ্ছে আবার আপডেট হবে। কারেন্ট টাইম আমাদের ছিল কত, কারেন্ট টাইম ছিল 4, তার সাথে এই যে এই 7 যোগ হয়ে যাবে, কত হয় 11, তাহলে 11 আসলো। তারপরে কি আসবে দেখো 11, এখন তো হচ্ছে যে বড়ই হয়ে গেছে, এখন তো আর এই যে অ্যারাইভাল টাইমের থেকে মানে কারেন্ট টাইম ছোটও হবে না, সমানও হবে না। দেখো এই কন্ডিশনে আর যাবেই না, কারণ কি প্রত্যেকটা অ্যারাইভাল টাইমের থেকে কারেন্ট টাইম তো বড় হয়ে গেছে। আমরা বলছিলাম কি কারেন্ট টাইমের থেকে যদি অ্যারাইভাল টাইম বড় হয় তাহলে আইডল হবে। এখন আমরা দেখতে পারতেছি কি কারেন্ট টাইম বড় হয়ে গেছে আইডল টাইমের থেকে, তাহলে হচ্ছে আর কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে আমরা এই যে সিকোয়েন্স অনুযায়ী সব সর্ট করা যে এটা আছে একটার পর একটা পুশ করতে থাকবো। ঠিক আছে, তারপরে কি আসবে P2 আসবে। আচ্ছা, এগুলো আমরা এখন মুছে দিই। দেখো তাহলে আমার এই যে এখানে কিন্তু আপডেট করতে হবে, আগেরটা হচ্ছে 11 আসছিল। আচ্ছা, এবার এই 11 হচ্ছে কারেন্ট টাইম, তার সাথে আমার যোগ হবে P2 এর যেই বার্স্ট টাইম কত 5, তাহলে কত হয়ে যাবে 16 হয়ে যাবে, 16 হয়ে যাবে। তাহলে এই জায়গায় হয়ে যাবে 16 আপডেট হয়ে। তারপরে আমার এসে পড়বে হচ্ছে P5, তাহলে P5, এই যে P5 আসলো, এবং P5-এর যেই বার্স্ট টাইম আমরা এখন চেক করতেছি না, কারণ কি এই যে এই কন্ডিশন আমরা চেক করতেছি না, তাই না। কেন করতেছি না, কারণ কি আমাদের যে দেখো কারেন্ট টাইম, এই কারেন্ট টাইমটাই হচ্ছে বড় হয়ে গেছে কার থেকে, প্রত্যেকটা অ্যারাইভাল টাইম থেকে, তাহলে এই দিকে আর যাবেই না, তাই না। এই জায়গার মধ্যে ছিল যে আমাদের এই যে কারেন্ট টাইমের থেকে অ্যারাইভাল টাইম 3 হয়ে গেছে, কারেন্ট টাইম ছিল 2, অ্যারাইভাল টাইম ছিল 3, এই জন্য আমরা হচ্ছে আইডল টাইম পাইছি, তো এখন আর সে যাবে না। আচ্ছা, এবার 16 হচ্ছে আমার আপডেটেড যে কারেন্ট টাইম, তাহলে এবার P5-কে আমি জায়গা মানে P5 এবার ঢোকার পরে কী হবে, এই যে আমার কারেন্ট টাইম হচ্ছে 16, এবং তার সাথে যোগ হয়ে যাবে কি এই যে যায় P5-এর যেই বার্স্ট টাইম, তাহলে কত হয়ে যাবে 21, এই যে 21। এখন তুমি বলবা যে আচ্ছা তাহলে এই যে কমপ্লিশন টাইম তো আপনি লিখলেন না, কমপ্লিশন টাইম লেখার কিছু নাই। এই যে তুমি প্রত্যেকটাতে যে কারেন্ট টাইম লিখছো, এই যে আপডেটেড কারেন্ট টাইমগুলো যে আমি লিখছি, এগুলোই কিন্তু কারেন্ট টাইম আপডেট, একটু পরে পরে আপডেট হয়েছে, এগুলোই হচ্ছে আমার এক একটার কমপ্লিশন টাইম। ঠিক আছে, দেখো কীভাবে বুঝবা কোনটার কমপ্লিশন টাইম। এই যে দেখো P1, এই যে P1-এর কমপ্লিশন টাইম কত হবে, দেখো এই যে P1-এর কমপ্লিশন টাইম কত হয়েছিল 4 হয়েছিল, এটা কিন্তু না, এটা কমপ্লিশন টাইম না, এটা তো আইডল টাইমের শুরুটা তো কমপ্লিশন না,
সে যোগ করে যেখানে শেষ হয়েছে এটাই হচ্ছে তার কমপ্লিশন টাইম। তো আমরা দেখো কারেন্ট টাইম যখন আপডেট করছি, যেমন এই যে তুমি যদি খেয়াল করো, এই যে P2 এর আমরা যে লাস্ট এই যে P2 এটা এই যে 16, এটাই ছিল কিন্তু আমার কারেন্ট টাইম। তো কারেন্ট টাইম এই যে 16, এটাই কিন্তু হচ্ছে তার কমপ্লিশন টাইম। অর্থাৎ এটাই আমি বুঝাইলাম যে প্রত্যেকবার এই যে যোগটা করার পরে যে কারেন্ট টাইম তুমি পাইতেছো এটাই হচ্ছে কমপ্লিশন টাইম। অর্থাৎ আমরা গ্র্যান্ড চার্ট থেকেই বলে ফেলতে পারবো যে আসলে এই কমপ্লিশন টাইমটা কত। দেখো P3 এর জন্য এই যে 2, এটা হচ্ছে আমাদের, এটা কালি চেঞ্জ করে দিই। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম। তারপরে P1 এর জন্য কমপ্লিশন টাইম কত? 4, তাহলে এই যে আমি 4 লিখলাম লাস্টের দিকেরটা। P4 এর জন্য কত? 11, এই যে আমি 11 লিখলাম। P2 এর জন্য কত? এই যে 16, এই যে 16 লিখলাম। P5 এর জন্য কমপ্লিশন টাইম কত? 21, এই যে 21 শেষ। এইবার যেহেতু কমপ্লিশন টাইম পেয়ে গেছি, তার মানে এগুলো আসলে আর দরকার নাই, শেষ, কাজ শেষ। আচ্ছা, তাও আমি রেখে দিই কারণ কোডিংয়ের পরে বুঝাইতে দিতে পারে। আচ্ছা, এইবার দেখো, আচ্ছা এবার যদি এখানে একটা ইফ ছিল। আচ্ছা এবার দেখো এটা, এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, আচ্ছা এইটুকু তো মুছে দিই। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইম কীভাবে বের করে? কমপ্লিশন টাইম থেকে বাদ দিবা। এই যে কমপ্লিশন টাইম থেকে এই যে অ্যারাইভাল টাইম বাদ হয়ে যাবে। এই যে কমপ্লিশন টাইম থেকে এটা বাদ দেবে। 2 - 0 2, 4 - 3 এই যে 1। খেয়াল করবা কিন্তু সিটি পেয়ে গেছি, এবার জাস্ট খালি বাদ দিচ্ছি। 8 12 16, তাই না? তারপর হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম কত? ওয়েটিং টাইম কীভাবে বের করো? টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বার্স্ট টাইম বিয়োগ দিয়ে দিবা। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে এই যে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বার্স্ট টাইম বিয়োগ 2 - 2 এই যে 0। তারপরে এই যে বার্স্ট টাইম কিন্তু এটাও হচ্ছে 0 হবে। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বার্স্ট টাইম এটা 1 হবে, এবং এই যে 12 - 5 7 হবে, এবং এই 16 - 5 11 হয়ে যাবে, তাই না? তো আমাদের হচ্ছে এই যে ক্যালকুলেশন কিন্তু অলরেডি শেষ। তো আমাদের হচ্ছে এই যে যে আমরা কোডিং করে এখন হচ্ছে কোডিংয়ে চলে যাব। এই যে এইটুক হচ্ছে আমরা এই যে কোডিংয়ের মাধ্যমে প্রিন্ট দেবো, এবং আমরা হচ্ছে এই গ্র্যান্ড চার্টটা প্রিন্ট দেবো। তারপরে আমরা হচ্ছে যে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম বের করে ফেলবো এই সবগুলো যোগ করে, আর টোটাল ওয়েটিং টাইম বের করে ফেলবো এগুলো যোগ করে। তারপর হচ্ছে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করে দিলেই আমাদের টোটাল টার্ন অ্যারাউন্ড, সরি অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আর হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম বের হয়ে যাবে। তো এই হচ্ছে কাহিনী। এখন হচ্ছে আমরা কোডিংয়ে চলে যাব। কোডিংয়ে যদি চলে যাই, তো ফার্স্টেই হচ্ছে আমাদের যেটা করতে হবে, শর্ট করার পরে যে আমি ফার্স্টেই বলছিলাম যে আমাদের হচ্ছে কারেন্ট টাইম যে আছে, আমরা হচ্ছে কারেন্ট টাইমটা নিয়ে নিব। কারেন্ট টাইম ইকুয়াল টু হচ্ছে আমরা 0 নিব, এবং আমরা বলছিলাম যে আমাদের যেহেতু টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম এবং টোটাল ওয়েটিং টাইম বের করতে হবে, তো হচ্ছে আমাদেরকে ফার্স্টে এগুলো যেহেতু আমরা সাম বের করবো ফার্স্টে সবগুলা, তাহলে হচ্ছে আমাদের আমরা ফ্লটই ধরলাম, ফ্লট টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু 0 ধরলাম, এবং আমাদের হচ্ছে যে টোটাল যে ওয়েটিং টাইম আছে এটা আমরা 0 ধরে নিলাম। এরপরে আমি বলছিলাম যে আমাদের যেই, যদি আরেকবার দেখাই, আচ্ছা আমি যদি দেখাই আচ্ছা আরেকবার, যে এই যে আমি বলছিলাম কিন্তু অলরেডি যে এই যে যে আমাদের এই 0টা কিন্তু প্রথমে হচ্ছে আমরা প্রিন্ট করে নিব। ঠিক আছে, 0টা কিন্তু আমরা প্রথমে প্রিন্ট করে নিব, কারণ এই 0 তো হচ্ছে আমাদের সবসময়ই থাকবে, কারণ 0 থেকেই শুরু হবে। পরে আমরা কোডিংয়ের পরে দেখব কীভাবে আউটপুটটা আসবে। ওকে, আমি আর ব্যাক করলাম না। ওকে, তারপর হচ্ছে সি আউট, আমি বলছি আমরা ফার্স্টে হচ্ছে 0 প্রিন্ট করব, পরে আউটপুট দেখার সময় নিজে বুঝবো। ওকে, তারপরে আমরা হচ্ছে যে লুপটা ফলাবো, ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন n, এবং i হচ্ছে প্লাস প্লাস। এখন আমরা কি করব? আমি বলছিলাম যে এই 0 আসার পরে, ঠিক আছে, এই যে আমাদের যে 0 আছে, তারপরে আমাদের কি করতে হবে? যখন এক একটা প্রসেস আসবে তখন আমাদের কারেন্ট টাইমকে আমরা বলছিলাম যে আপডেট করতে হবে। এই যে কারেন্ট টাইম ইকুয়াল টু হচ্ছে এই কারেন্ট টাইম প্লাস হচ্ছে আমাদের কি, ওই যে তোমার স্ট্রাকচার যে এর নামটা দেওয়া হচ্ছে পি, এই পি থেকে পি এর যে আইতম ইন্ডেক্স থেকে তোমার বার্স্ট টাইমগুলো আছে তার সাথে যোগ হয়ে যাবে, এবং এই যে যোগ হওয়ার পরে যেই কারেন্ট টাইমটা থাকবে এটাই হবে আমাদের সেই কমপ্লিশন টাইম, তাই না? এটাই কিন্তু আমরা সিমুলেশনে করছিলাম। পি অফ আই ডট হচ্ছে কি, কমপ্লিশন টাইমটাই হবে এই যে আমাদের বার্স্ট টাইম যোগ করার পরে যে কারেন্ট টাইম আসবে সেটাই। তাহলে এটাকে আমরা এই জায়গায় দিয়ে দিলাম, এই কারেন্ট টাইম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি, আমাদের ওই যে আমাদের যোগফল বের করতে হবে। ঠিক আছে,
এই যে আমাদের যোগফল না সরি, এই যে আমাদের দেখো আমরা যেহেতু কমপ্লিশন টাইম পেয়ে গেছি, এই যে কমপ্লিশন টাইম পেয়ে গেছি, তাহলে আমাদের এই যে এখন এই সূত্রফলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইম পেয়ে ফেলতে পারি না, কারণ কমপ্লিশন টাইম তো আমি এই যে এখান থেকে পেয়ে গেছি, লুপে একটা একটা করে আপডেট হয়ে তো কমপ্লিশন টাইম সবগুলো আমরা পেয়ে যাবো এই যেভাবে করে। তাহলে হচ্ছে আমরা এই টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম আমরা বের করে ফেলবো। ওকে, তাহলে কীভাবে করবো, পি অফ আই তো আমরা প্রথমে ডট টি ইকুয়াল টু পি অফ আই ডট হচ্ছে সিটি অর্থাৎ মাইনাস হচ্ছে তোমার এই পি অফ আই ডট হচ্ছে এটি, তাই না? এবং আমাদের বের করতে হবে কি, পি অফ আই ডট হচ্ছে ওয়েটিং টাইম ইকুয়াল টু হচ্ছে পি অফ আই ডট হচ্ছে টিএটি, ডাটা লিখে ফেলছি, মাইনাস হলো পি অফ আই ডট হচ্ছে কোনটা, বার্স্ট টাইম। এটা হচ্ছে যে আমাদের নর্মাল যে সূত্রটা, এই যে দেখো এগুলো তো আমাদেরকে ইন্ডেক্স হিসেবে দিতেই হবে, কারণ এটা কি একটা স্ট্রাকচার আমার যেই নিজস্ব ডাটা টাইপের একটা অ্যারে, এই জন্য এইভাবে আমরা এটাকে অ্যাসাইন করছি। তাহলে এই যে দেখো নর্মাল সূত্র যে টিএটি ইকুয়াল টু সিটি মাইনাস হচ্ছে এটি ওয়েটিং টাইম, ডাব্লিউটি ইকুয়াল টু হচ্ছে টিএটি মাইনাস হচ্ছে কি বিটি। এইবার আমরা কি করব, এই যে আমরা সবগুলা দেখো আমরা কিন্তু এই যে টিএটি পেয়ে গেছি এই চার্টের, এই যে যেমন আমরা এই সবগুলা ভ্যালু এটার মাধ্যমে পেয়ে গেছি এবং আমরা এই যে ওয়েটিং টাইমও পেয়ে গেছি। তাহলে আমাদের কাজ কি, যোগ করে দেওয়া। তাহলে এই যে অ্যারের সাম, নর্মাল যে অ্যারের সাম আছে না, এভাবে আমরা এটা বের করে ফেলবো কীভাবে, এই যে টোটাল লিখতেছে, আচ্ছা টোটাল টিএটি ইকুয়াল টু টুকটাক বলোই টোটাল টিএটি প্লাস হচ্ছে কি, এই যে আমরা যে প্রত্যেকটা যে আমরা টিএটি পাইতেছি এটার সাথে আমরা হচ্ছে যোগ করে দিব, যে অ্যারের সামের মতো, জিরোর সাথে জিরো প্লাস হচ্ছে পরে হচ্ছে আমাদের অ্যারেতে একটা একটা করে যে ভ্যালু আসতেছে সেগুলোকে যোগ করে দিতে, জাস্ট নর্মাল যে মানে অ্যারের সাম আছে না ওরকম। তারপরে হচ্ছে আমাদের এই টোটাল ওয়েটিং টাইম লিখে ফেলতে হবে, টোটাল ডাব্লিউটি প্লাস হচ্ছে আমাদের পি অফ আই ডট হচ্ছে ডাব্লিউটি ওয়েটিং টাইম, ঠিক আছে? এটাকে এই যে দেখো আমরা কিন্তু যোগটাও করে ফেলছি। এবার হচ্ছে আমাদের কি প্রিন্ট করতে হবে, দেখো আমরা মূলত এখানে কি প্রিন্ট করছি, আমরা প্রিন্ট করছি হচ্ছে এই যে আমাদের কারেন্ট টাইমগুলা এবং আমরা হচ্ছে আমাদের যে প্রসেসগুলো এগুলোকে হচ্ছে আমরা প্রিন্ট করে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমরা এখন করব, এই দেখো এগুলো হচ্ছে আমাদের এই যে কারেন্ট টাইমগুলো, তাই না, এবং প্রসেসটা এগুলোই তো আমরা প্রিন্ট করছি। তাহলে এটাই হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দেবো। তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করে দেবো হচ্ছে, আমি একটু সুন্দর করার জন্য আউটপুটটা এটা না, এই যে আমাদের পি অফ আই ডট প্রত্যেকটা প্রসেসের যে নেমগুলো আছে। এখন তুমি বলবো যে জিরো কোথা থেকে আসবে, এই যে আমি জিরো কিন্তু আগে প্রিন্ট করে রাখছি, তাই না, কারণ জিরো সবসময় ফিক্সড। তারপর হচ্ছে আমি একটু সুন্দর করার জন্য এভাবে করতেছি, ওকে। তারপরে পি অফ আই ডট আমাদের কি ওই যে কারেন্ট টাইম বারবার যে আপডেট হলো সেটাকে আমরা সরি এখানে পি অফ আই হবে কেন, আমরা তো কারেন্ট টাইম দিয়ে দেবো ডিরেক্ট, তাই না, কারেন্ট টাইম আসতেছে না, তো এটাই হচ্ছে এখানে থাকবে। তাহলে দেখো আমার এই লুপের কাজ কিন্তু শেষ, তাই না? এখন আমি এটার মাধ্যমে আমরা কিন্তু গ্র্যান্ড চার্ট প্রিন্ট করে ফেলবো। এই যে দেখো এই কাজের মাধ্যমে কিন্তু আমাদের, তুমি সিমুলেশনের সাথে চিন্তা করো, এই যে এর মাধ্যমে কিন্তু আমাদের যে গ্র্যান্ড চার্ট আছে সেটা কিন্তু আমাদের এই যে প্রিন্ট হয়ে যাবে, তাই না? ফার্স্টে যে প্রসেস নেম ছিল, তারপরে যে একটা একটা করে কারেন্ট টাইম ব্যবহৃত ছিল, তাই না, এই যে কারেন্ট টাইম এবং তারপরে প্রসেস, এবং এটা তো হচ্ছে আমি জিরো আগে এই যে প্রিন্ট করে রাখছি, তাই না, জিরো তারপরে যে কারেন্ট টাইম, আবার হচ্ছে প্রসেস। আইডল টাইমটা আমি এখনো হ্যান্ডেল করি না, এই যে এখন করবো। আইডল টাইমটা হ্যান্ডেল করবো কীভাবে, যখনই কারেন্ট টাইম থেকে আমার এই যে অ্যারাইভাল টাইম বেশি হয়ে যাবে তখনই হয়ে যাবে আমার যে আইডল টাইম হয়ে যাবে, এবং কারেন্ট টাইমটা আমি আপডেট করে কী করে দেবো, অ্যারাইভাল টাইম করে দেবো। এটা আমি আর দেখাইলাম না কারণ সিমুলেশন অলরেডি বুঝাইছি, ওকে। তাহলে হচ্ছে আমরা এখন আইডল টাইমটা হ্যান্ডেল করে দেবো কীভাবে, এখান থেকে ধরো কীভাবে, যদি আমাদের এই যে কারেন্ট টাইমটা আছে এর থেকে যদি বড় হয় কি, এই যে পি অফ আই ডট যদি এটি এটা যদি বড় হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে আইডল টাইম। তাহলে সি আউট করে দেবো আমরা কি, এই আইডিয়ালি আমি একটু সুন্দর করলাম, ওকে। এবং এদিক থেকে আমরা এই আইডল টাইমটাকেও প্রিন্ট করে দেবো, যেহেতু আমরা যে 2 এর পরে 3 আসছিল সেটাও কিন্তু আমরা প্রিন্ট করছি, আইডল টাইমটা প্রিন্ট করে দেবো। এবং আমাদের এই কারেন্ট টাইমটা অবশ্যই আপডেট করে দিতে হবে, কারেন্ট টাইম ইকুয়াল টু হচ্ছে পি অফ আই ডট হচ্ছে আমাদের এটি। বাস দেখো আমরা আইডল টাইমও কিন্তু আমরা কি আইডল টাইমও আমরা হচ্ছে হ্যান্ডেল করে ফেলছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের গ্র্যান্ড চার্ট তার মানে প্রিন্ট করা হয়ে গেছে, দেখো গ্র্যান্ড চার্ট আমাদের প্রিন্ট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো, এখন আমাদের ওই যে ওই চার্টটা প্রিন্ট করতে হবে, আমি বলে যে এই চার্টটা প্রিন্ট করতে হবে। তাহলে চার্টটা আমি কীভাবে প্রিন্ট করবো, ইজি, এত ইয়া না, এই যে ডিরেক্ট। আচ্ছা আমি একটু আবার সুন্দর করার জন্য আমি যদি এভাবে লিখি প্রসেস, তারপর হচ্ছে আমি একটা ট্যাব দিলাম, মানে নর্মাল প্রথমে প্রসেস ছিল, তারপর আমাদের কি ছিল এটি,
তারপর আমি আবার ট্যাব দিলাম। আচ্ছা, তারপর আমাদের ছিল বিটি, আবার ট্যাব দিলাম। তারপর আমাদের ছিল কি কমপ্লিশন টাইম, তাই না? তারপর আমি আবার ট্যাব দিলাম। তারপরে আমাদের কি ছিল টিএটি, ঠিক আছে? তারপরে আমি আবার আরেকটা ট্যাব দিলাম এবং আমাদের লাস্টে ছিল ওয়েটিং টাইম। ওকে, এই জিনিসটা হচ্ছে আমি লিখলাম ফার্স্ট। এরপরে আমি হচ্ছে লুপ দিয়ে মানে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দিব। মানে আমি জাস্ট হচ্ছে সুন্দর করার জন্য উপরে এটা লিখছি, ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই লেস দেন n এবং আই হচ্ছে প্লাস প্লাস। ওই যে আমি যে টেবিলটা সলভ করছি না, ওই টেবিলটা হচ্ছে আমি প্রিন্ট করার জন্য এটা করছি। এবার হচ্ছে তুমি প্রত্যেকটা ভ্যালু হচ্ছে প্রিন্ট করো। কীভাবে করবা? তোমার হচ্ছে এই যে পি অফ আই ডট প্রসেসগুলোর নেম কি ছিল, নেম ছিল না? এভাবে করে তুমি সবগুলা প্রিন্ট করবো। আমার সময় বেশি লাগবে, যেন আমি অলরেডি এখানে রেখে দিচ্ছি। এই যে এইটা এই যে দেখেই বোঝা যাচ্ছে, মানে জিনিসটা এত বড়, এখন প্রিন্ট করতে গেলে অনেক সময় লাগবে। সেম কাহিনী করছি, এই যে পি অফ আই ডট নেম, তারপরে যে পি অফ এই যে এখানে যেভাবে লিখছি প্রসেস, তা আমি তো এখানে নেম দিছিলাম এটা, তারপর হচ্ছে এটি প্রিন্ট করছি, তারপরে বিটি, এভাবে করে প্রত্যেকটা প্রসেস এই যে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, এখন কাজ কি? লাস্ট একটা কাজই বাকি, সেটা হচ্ছে আমরা এই যে অ্যাভারেজটা বের করে ফেলবো। অ্যাভারেজ কীভাবে বের করবো? তাহলে আমরা এখানে লিখে দিই অ্যাভারেজ টিএটি, ঠিক আছে? সুন্দর করে। ওকে, এই যে আমাদের টোটাল টিএটি বাই এই যে নাম্বার অফ প্রসেস, নাম্বার অফ প্রসেস কত ছিল? এই এন। তাহলে এনটা দিয়ে আমি ভাগ করে দিব, বাস কাজ শেষ। আবার সেম আমাদের হচ্ছে লাগবে কি অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে আমাদের ওয়েটিং টাইম লাগবে, তাই না? তাহলে আমরা হচ্ছে এটাকে টোটাল ডাব্লিউটি বাই হচ্ছে আমরা এই এন করে দেবো। এই হচ্ছে আমাদের পুরা এফসিএফএস উইথ অ্যারাইভাল টাইম। এই হচ্ছে দেখো মাত্র 72 লাইনের একটা কোড। তো এটাকে হচ্ছে এখন আমরা রান দিব। ওকে, দিয়ে রেখে দিই। ওকে, তো আমাদের ইনপুট হিসেবে কি ছিল আমরা যদি দেখি, ইনপুট হিসেবে দেখো আমাদের কয়টা প্রসেস ছিল? যে 5টা প্রসেস ছিল। ওকে, এবার হচ্ছে আমরা যে প্রসেস দিব ফার্স্টে P1, তারপরে হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম, তারপরে হচ্ছে আমাদের বাস টাইম 3 1 দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের P2 4 এবং 5 ছিল। ওকে, তারপরে কি ছিল? P3 3 নম্বর প্রসেস এবং 0 ছিল, 2 ছিল। তারপরে P4 ছিল এবং P4 এর সাথে ছিল 3 7। তারপরে আমাদের ছিল P5, সরি PR লেখছি P5, তারপরে এই যে 5 5 ছিল, সরি 5 5 ছিল। এই হচ্ছে দেখো আমাদের ইনপুট দেওয়া শেষ। এবার আমরা আউটপুট দিলে দেখো কি দেখতে পারলাম, এই যে দেখো আউটপুটটা এই যে হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে গ্র্যান্ড চার্ট। দাঁড়াও আমি দেখি মিলে নাকি। গ্র্যান্ড চার্টটা আমরা যে করলাম, দেখো আমাদের এগুলাই কিন্তু আসছিল, তাই না? যদি তোমাদের দেখাই, এই যে গ্র্যান্ড চার্টে কীরকম ছিল দেখো, ফার্স্টে ছিল 0, তো এখানে হচ্ছে 0 আসছে। তারপরে হচ্ছে P3, এই যে P3, তারপরে হচ্ছে এই যে 2 আসছে, 2 আসছে। তারপরে হচ্ছে আইডল টাইমটা সুন্দর করে হ্যান্ডেল করছে, আইডল লিখে দিছে। তারপরে 3 আসছে, এই যে 3। তারপরে হচ্ছে তোমার P1, এই যে P1। তারপরে এই যে 4, এই যে 4 আসছে। তারপর হচ্ছে আবার এই যে P4 আসলো, দেখো সবগুলো কিন্তু ঠিক মতো আসছে। 11, তারপর হচ্ছে আবার P2, তারপর হচ্ছে 16, 11 পর্যন্ত, সরি 11, তারপর হচ্ছে যে 16, তারপর হচ্ছে 21, এইভাবে করে এই যে সবগুলো আসছে। এবং আমাদের এইগুলো প্রত্যেকটা ভ্যালুও কিন্তু এই যে ম্যাচ করবে। এই যে দেখো, এই যে 2 2 0, এই যে উপরের 2 2 0 ছিল। তার মানে আমাদের ইমপ্লিমেন্টেশনটা আসলে হয়ে গেছে। আচ্ছা, এবার অনেকে ভাবতেছো যে এফসিএফএস যদি এখন উইদাউট অ্যারাইভাল টাইম আসে তাহলে কীভাবে করবো? ইজি, এই কোডটায় জাস্ট আমরা খালি অ্যারাইভাল টাইমটা তুলে দিব। এই যে জাস্ট ধরো আমি এই সেম কোডটাই কিন্তু আমি কপি করছি, সিএফএস ধরো এটা হচ্ছে উইদাউট তোমাদের অ্যারাইভাল, ঠিক আছে? অ্যারাইভাল ডট হচ্ছে সিপিপি। ওকে, আমি এই যে এই কোডটাই কিন্তু কপি করছি, ঠিক আছে? এই কোডটা আমি কপি করলাম, এই যে এখানে আমি পেস্ট করে দিলাম। আমার যেহেতু এখন উইদাউট অ্যারাইভাল টাইম যেহেতু আমাদের এই যে একটা অ্যারাইভাল টাইমও লাগবে না, বাস এই যে সরাই দিলাম। এবং এই যে অ্যারাইভাল টাইম যেহেতু নাই, তাহলে এই যে এর যে এইসব সর্টিং এসব কোনো কিছু দরকার আছে? দরকার নেই, তাহলে এসব বাদ। তারপরে এই যে ইনপুট টাইম আসার সময় এগুলো কোনো দরকার নেই, অ্যারাইভাল টাইম বাদ। তারপরে যেহেতু অ্যারাইভাল টাইম নেই, তাহলে এই যে শর্ট ফাংশনও বাদ, এই যে শর্ট ফাংশনও বাদ। তারপরে এই যে দেখো অ্যারাইভাল টাইম যেহেতু নাই, তাহলে আইডল হওয়ারও তো কোনো সুযোগ নেই, কারণ এখানে তো আইডল টাইমই নেই, সরি এখানে তো অ্যারাইভাল টাইমই নেই, যেহেতু এটা উইদাউট অ্যারাইভাল টাইম, তাই না? ইনপুটে তো এইসব দিবে না, তাহলে এই পুরো অংশটা কেটে দিবা। আমরা হচ্ছে অ্যারাইভাল টাইম তো সরাই দিলাম। আচ্ছা, এরপরে এই যে এই দেখো যেহেতু অ্যারাইভাল টাইম নাই, তাহলে আমরা -0 দিতে পারি, অথবা -0 করলে যেহেতু কিছুই না, তাহলে আমরা শুধুমাত্র এইটুকু রেখে দিলেই পারি, বাস। এরপরে হচ্ছে এই যে এই জায়গা থেকে আমরা এটাকে হচ্ছে সরাই দিব, এই যে এইটুকু অংশ আমরা সরাই দিব, বাস। দেখো এই হচ্ছে আমাদের, আর এই দিক থেকে আমরা এই যে এইখান থেকে অ্যারাইভাল টাইমটা সরাই দিব, শেষ। এই যে করলাম না, এই পুরোটা হচ্ছে আমাদের কি এফসিএফএস উইদাউট অ্যারাইভাল টাইম। তাহলে দেখো এফসিএফএস উইথ অ্যারাইভাল টাইম পারলে এফসিএফএস উইদাউট অ্যারাইভাল টাইম, জাস্ট খালি আমি অ্যারাইভাল টাইমগুলো সরাই দিচ্ছি। কোড কিন্তু পুরাইছে, একটা লাইনও কিন্তু আলাদা না, সেম টু সেম। এই হচ্ছে
আজকের যেই অ্যালগোরিদম। নেক্সটে হচ্ছে আমাদের এসজিএফও আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।